আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহান জেরি। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আমরা বলি তখন সম্মিলিত ছাত্র সমাজের কথা উঠে আসে, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা দাবি করছেন এই দেশ গঠনে এবং গণঅভ্যুত্থান পরবর্তীকালীন সময়ে তাদের অংশগ্রহণ খুবই কম এবং তাদেরকে ইনক্লুড করা হচ্ছে না এই দেশ সংস্কারের প্রসেসে। আমাদের আজকের আলোচনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান এবং এই মুহূর্তে তারা কি ভাবছেন তা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হলেও প্রথম থেকেই তাদের সাথে আন্দোলনের মাঠে ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু একটি পর্যায়ে আন্দোলন দমাতে শক্তি প্রয়োগ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সাথে ছিল তখনকার সরকারি দলের নেতাকর্মীরাও। হামলা এবং গুলিতে নিহত হন অনেক শিক্ষার্থী। একটি পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় পাবলিক বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশও দেওয়া হয়। এমন পরিস্থিতিতে রাজধানীতে যখন আন্দোলন স্তিমিত হয়ে যাওয়ার আশঙ্কা, তখন আন্দোলনের হাল ধরেন রাজধানীর সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোথাও কোথাও সাথে ছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। আন্দোলন তো স্তিমিত হয়ইনি, বরং আরও উত্তাল হয় বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকায়, যেখানে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যার মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় অন্যতম। কুড়িল বিশ্ব রোড এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ এবং আইইউবির শিক্ষার্থীদের নেতৃত্ব ও অংশগ্রহণে চলে আন্দোলন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আন্দোলনের মাঠে ছিলেন এ এলাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকার আন্দোলন শুরু করেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থীরা, যারা টানা আন্দোলন চালিয়েছেন বিজয় পর্যন্ত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার কারণে মিরপুর এলাকার আন্দোলনও স্তিমিত হয়নি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা পালন করেছেন, তার মাধ্যমে তারা তাদের বিষয়ে প্রচলিত যে ধারণা ছিল তা ভেঙেছেন, দেখিয়েছেন দেশের প্রতি তাদের ভালোবাসা, একাগ্রতা এবং রাজনৈতিক সচেতনতা। ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর সরকার কিংবা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে দেখা যায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক ৪ জনের যে কমিটি হয়েছে, সেখানেও দেখা যায়নি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে। এমন পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ক্ষোভ রয়েছে তা সামনে আসে যখন তারা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন, যেখানে তারা বিভিন্ন অভিযোগ করেছেন, দিয়েছেন বেশ কয়েকটি দাবিও। তারা অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, কিন্তু নতুন বাংলাদেশে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। প্রিয় দর্শক, ডেডলাইন ৩৬শে জুলাই স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন সাকিন শাবাব, ব্র্যাক ইউনিভার্সিটি, এবং ফারজানা জাহারা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবদান রেখেছে এবং যেভাবে তারা আসলে মোড় ঘুরিয়ে দিয়েছিল একটা সময় আন্দোলনের, সেই সূত্রে এই মুহূর্তে এসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ফ্রন্ট লাইনে নেই কেন? সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে এই যে জিনিসটা সব জায়গাতেই প্রচার করা হচ্ছে যে ১৬ জুলাইয়ের পরে আপনাদের যখন ঢাকা ইউনিভার্সিটি হলগুলো বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আন্দোলন চালানো করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু তারা এখন ফ্রন্ট লাইনে নেই। এর একটাই কারণ যে আমাদেরকে ওইভাবে ডাকা হচ্ছে না কোথাও।
আমাদেরকে কেন জানি হচ্ছে বৈষম্য করা হচ্ছে আমাদের সাথে। আগে আন্দোলনের আগে ফোন দিয়ে দিয়ে বলা হতো যে আচ্ছা আমরা আন্দোলনটাকে কি শাহবাগের দিকে নিয়ে যাব নাকি আমরা হচ্ছে মোমবাতি প্রজ্বলন কি এদিন হবে নাকি ওই দিন হবে। তখন তো আমাদেরকে খুব সুন্দরভাবে ডাকতো ঢাকা ইউনিভার্সিটি যারা ছিলেন। এখন তো আমাদেরকে ভাবে ডাকা হচ্ছে না। কোনো জায়গায় রাষ্ট্র গঠনে আমাদের কোনো নাম নিশানা কিছু নাই। আমরা বারবার করে ওদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা মানে ট্রাই করলেও ওরা হচ্ছে আমাদেরকে কেন জানি বারবার বলছে ঠিক আছে ভাই হচ্ছে হবে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে নিয়ে আগাবো, এই কথাগুলো বলেই দমিয়ে রাখতেছে। তো যদি এভাবে দমিয়ে রাখে তাহলে আমরা কীভাবে ফ্রন্টলাইনে থাকবো? আমাদের কোনো কিছুতেই তারা হচ্ছে শুনছে না। তারা তাদের মতো সব ধরনের ডিসিশন নিচ্ছে, উপদেষ্টা থেকে শুরু করে যারা যেখান থেকে পারতেছে যত ধরনের ডিসিশন আপনি দেখতেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কারোর সাথে কথা বলে তো ডিসিশন না হচ্ছে না। যারা হচ্ছে আন্দোলনে এত বড় ভূমিকা রাখছে তাদের সাথে কথা না বলে আপনারা দেশ গঠনের কাজে নেমে পড়ছেন। এই বিষয়টা আসলে হতাশাজনক। আচ্ছা, এই আন্দোলনকে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যে ফল সেটা আসলে একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে গেছে? এখন তো সবাই তাই দেখে এটাই মনে হচ্ছে আমার কাছে। আমার মাদ্রাসার স্টুডেন্টরা কোথায়, আমার হচ্ছে 7 কলেজের স্টুডেন্টরা কোথায়? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরে বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে তো হচ্ছে আপনার 7 কলেজের স্টুডেন্টরাও ছিল, মাদ্রাসাও ছিল। আচ্ছা স্কুল কলেজের ওরা ছোট, ওরা হয়তো বা সামনের দিকে দেশ গঠনে আসবে, কিন্তু এখন তো বেসরকারি বিশ্ববিদ্যালয়তে মূল ভূমিকা তো তারাই পালন করছে। তারা কোথায়? শুধু সবই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আপনি চিন্তা করে দেখেন 1965, 1969, 71, 75 এরপর যতগুলো আপনার বিপ্লব হয়েছে সব জায়গায় খালি একটা নামই আসতেছে, ঢাকা ইউনিভার্সিটি। শিক্ষার্থী স্টুডেন্ট বলতেই শুধু কি ঢাকা ইউনিভার্সিটি? আর কি কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট কি নাই? আর কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট কি নাই? সব জায়গায় ওনারাই কেন ঘোড়ার রেস্টের ঘোড়াটা ধরে থাকবে? আমরা কেন পাচ্ছি না? আচ্ছা ফারজানা জাহারা, আমি জানবো একটু আপনার কাছে কি মনে হয় কেন হলো যে আপনারা বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আন্দোলনকারীরা ফ্রন্ট লাইনে নেই? আমার কাছেও এটাই মনে হয় যে ওরা আমাদেরকে একটু পিছিয়ে রাখতে চাচ্ছে। কারণ এই যে দেখে আসলাম না, গতানুগতিক যে একটা ধারা, সবসময় ঢাকা ইউনিভার্সিটির নামটাই আসবে। স্টুডেন্ট কিন্তু শুধু ঢাকা ইউনিভার্সিটির আহত হয় নাই বা ওরাই একা আন্দোলনে ছিল না, সবাই ছিল। ইভেন জুলাইয়ের 16 তারিখের পর থেকে কিন্তু মেইনলি ওইটা 18 তারিখ থেকে যেটা টেনে নেওয়া হয়েছে আন্দোলনটা, ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি অবদানটা মানে ওরাই ফ্রন্ট লাইনে ছিল। কিন্তু যখন এই যে কাজগুলো শুরু হলো আমাদের ফ্যাসিস্ট সরকারের পর, আমাদের যে উপদেষ্টা গঠন হলো, কোনো জায়গাতেই আমাদের কোনো মতামত তারা নেয়ার প্রয়োজন মনে করছে না। এখানে তারা হয়তো বা আমাদেরকে পিছিয়ে রাখতে চাচ্ছে বা চাচ্ছে যে যত যাই হোক তাল গাছটা আমার, ক্ষমতাটা তাদের লাগবে। আমার মনে হয় যে জিনিসটা এরকম। এই যে আপনি বললেন যে তাল গাছটা আসলে তারা রাখতে চাচ্ছে, মানে ক্ষমতাটা তারা রাখতে চাচ্ছে, তাহলে এই ক্ষমতা কি আসলে ক্ষমতার সুষম বন্টন হওয়া দরকার কি? আপনার কি মনে হয় বলেন তো একটু। ক্ষমতার সুষম বন্টন বলতে দেখেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ক্ষমতা লোভী না। আমরা শুধুমাত্র চাচ্ছি যে রাষ্ট্র গঠনের কাজে যেন আমাদেরকে নেওয়া হয়। আমাদেরকে যেখানে দরকার, আমাদের পর্যাপ্ত যেরকমভাবে আমাদের নিজেদের একটা গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ড দেখে বুঝে যার যতটুকু ক্যাপাবিলিটি আছে, ক্যাপাবিলিটি বুঝে তাকে ওই জায়গায় আপনারা কাজে লাগান না, সমস্যা তো নাই। রাষ্ট্র গঠনের কাজে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি কেন থাকবে? অন্যরা কেন থাকবে না? আপনারা তো বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমরা তো ক্ষমতা চাচ্ছি না, আমরা চাচ্ছি রাষ্ট্র গঠনে আমাদের অংশীদারিত্ব চাচ্ছি। আপনারা বিভিন্ন ধরনের বড় বড় ডিসিশন নিচ্ছেন, উপদেষ্টার জন্য আপনারা ডিসিশন নিচ্ছেন, ওইখানে আমাদের নাম কোথায়? আমাদের সাথে তো কথা বলেও তো আপনারা কোনো ধরনের কোনো ডিসিশন নিচ্ছেন না। তো এই জিনিসগুলো তো বৈষম্য, এগুলো থাকলে তো আপনারাই ফ্রন্ট লাইনে, সব কিছু এখন আপনাদের হাতেই হবে। আপনাদের জন্য শুধু আমাদের নাম খারাপ হবে, আমাদেরও। আপনারা কাজ করবেন, নাম খারাপ হচ্ছে আমাদের। জনগণ বলবে কাজ করতেছেন আপনারা, জনগণ ধরবে আমাদেরকে। কেন? আমরা তো কিছুই করতেছি না। আমরা তো শুধু মানে একটা কথা আছে যে আপনি হেঁটে যাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি কেন হাঁটতেছেন সেটা আপনি জানেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও অনেকগুলো নাম এসেছে যে কমিটি আসলে হচ্ছে, এখানে দেখা যাচ্ছে ট্রাফিকের জন্য আলাদা কমিটি হচ্ছে, ভিন্ন ভিন্ন কাজের জন্য কমিটি হচ্ছে। সেই কমিটিগুলো তো আমরা যদি দেখি সেইখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আসলে তাদের পার্টিসিপেশন খুবই কম। সেটা কেন? মানে ঠিক আছে, এই যে আপনি যে বড় বড় পদগুলোর কথা বললেন, কিন্তু আপনারা তো আসলে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনারা কাজ করতে যাচ্ছেন, সেইখানে কেন হচ্ছে না বলে মনে হচ্ছে আপনাদের? অবশ্যই একটাই কথা, ঢাকা ইউনিভার্সিটির ওরা চাচ্ছে না তাই। কারণ আমি প্রথমে, আমার এখনও মনে আছে 8ই আগস্ট অথবা 9ই আগস্ট, যখন হচ্ছে সর্বপ্রথম আমরা ঢাকা ইউনিভার্সিটির সাথে, এর আগে তো আন্দোলনের সময় আমাদের কমিউনিকেশন ছিল টোটালি থ্রু হোয়াটসঅ্যাপ অথবা সোশ্যাল মিডিয়া। যখন সামনাসামনি যখন কথা হয় সার্জিদের সাথে আমার, তখন আমি তাকে বারবার করে বলছিলাম যে ভাই কিছু একটা করেন, আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিটা নিশ্চিত করেন, নাহলে দেশের একটা অবস্থা অন্যদিকে যেতে পারে। কারণ এখানে তৃতীয় পক্ষ সবসময় চাবে যারা ঝামেলার মধ্যে ঢুকতে। তখন তারা শুনে নাই।
তো আমাকে বলে রাখছে কি যে না সাকিন ভাই হবে ইনশাল্লাহ, সামনে একসাথে করব, আমরা সাফল করে করব, সবার অংশীদারিত্ব আমরা নিশ্চিত করবো। ইভেন নাহিদ ভাইয়ের সাথে যখন আমরা দেখা করতে গেছি, নাহিদ ভাই আমাকে একই কথাই বলছে যে এখন থেকে সকল ডিসিশনে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মতামত না হবে। তাহলে কোথায় আমাদের মতামত কোথাও না হচ্ছে না। আর আপনি যে বলেন ট্রাফিকের কাজে প্রাইভেট ইউনিভার্সিটি তো কোথাওই নেই। ট্রাফিকের কাজে যারা কাজ করতেছে হয়তো বা স্কুল কলেজে যারা আছে তারা হয়তো বা কাজ করছে, আমি খুবই খুশি তাতে। কিন্তু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কোথায়? কোনো জায়গায় তারা তো নামই পাচ্ছে না। আমরা যাচ্ছি, আমরা ওদের দ্বার প্রান্তে যে বারবার নক করছি, কিন্তু সেই নকের আমরা কোনো সাড়া পাচ্ছি না। একটা সময় তো মানে ভেবেই নিয়েছি যে হয়তো ওদেরকে নক করে লাভ কি, ওরা বারবার কেন ওদের কাছে আমাদের যাওয়া লাগতেছে? আমরা তো আন্দোলন করছি আমাদের সব ভাই বোনদের জন্য। আপনাদের বক্তব্য শুনেই মনে হচ্ছে যে কোথাও একটা দূরত্ব আসলে আপনাদের মাঝখানে সৃষ্টি হয়েছে। তো এই দূরত্ব আসলে কিভাবে কাটানো যায় বলেন তো আপনি সাকিন শাবাব, বা আপনি আপনার কাছে একটু জানতে চাইবো ফারজানা জাহারা, কিভাবে কি কাজ করলে বা কিভাবে সিস্টেমেটিক ওয়েতে আমরা কাজ করলে হলো যে এই দূরত্বটা মানে কমবে এবং আপনারা আসলে সাবলীলভাবে কাজ করতে পারবেন একে অপরের পরিপূরক হয়ে? আমার কাছে যেটা মনে হয় যে দূরত্বটা কমানোটার একটাই উপায় আছে, আপনারা আমাদের সাথে কানেকশন করেন। কীভাবে কানেকশন করবেন? একটা কমিটি ক্রিয়েট করেন, কমিটির থ্রুতে আপনারা আমাদের সাথে কানেকশন করেন। যে কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও থাকবে, আপনারাও থাকবেন। ওদের থ্রুতে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি, যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আমার জানার মতো 117টা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, প্রতিটি ইউনিভার্সিটি থেকে নেতৃত্বের জায়গাটা আপনারা নিশ্চিত করে ওদেরকে যেসব দেশ গঠনের কাজে কাজে লাগিয়ে দেন। তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের এই দূরত্বটা কমে যাবে, রাষ্ট্র গঠনে সবাই সমানভাবে আপনার দায়িত্ব পাবে এবং দায়িত্ব পেয়ে সেই দায়িত্বটা অনুযায়ী কাজ করতে যাবে। এখন আমার কাছে যখন একজন সাধারণ জনগণ জিজ্ঞাসা করে দ্রব্যমূল্যের দাম এত বেশি কেন, আমি তো অ্যান্সার দিতে পারছি না, কারণ আমি তো জানি না কেন বেশি। আমি দেখতেছি যে একটার পর একটা সিন্ডিকেট আসতেছে, সিন্ডিকেট ভাঙার কাজও তো আমি নেই, আমার কাছে তো সেই অথরিটি পাওয়ার দেওয়া নেই। সে অথরিটি পাওয়ার দেওয়া থাকলে আমি হয়তো সেটা নিয়ে কাজ করতে পারতাম, বা অন্যান্য যে কোনো ধরনের দাঙ্গা ফ্যাসাদ যেই হচ্ছে না কেন আমরা তো কিছু বলতে পারতেছি না, করতে পারছি না, কারণ আমাদের কাছে কোনো অথরিটি নেই, আমরা শুধুমাত্র নামে আছে, কাজে নেই। এই বিষয়ে কি আপনি কিছু যোগ করতে চান প্লিজ? আমি যোগ করতে চাই বলতে আমার কাছেও এটাই মনে হয় যে দূরত্বটা কমিয়ে নিয়ে আসতে হবে। কারণ আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে অ্যাটাক, প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু শুরুতেই অ্যাটাক করা হয় নাই, জিনিসগুলো শুরুই হয়েছে সেখান থেকে। আমরা কিন্তু এটা চিন্তা করি নাই যে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা মারা যাচ্ছে আমাদের কি, আমরা কিন্তু এভাবে চিন্তা করি নাই। কিন্তু যখন তারা কাজ করছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি তাকে গোনাই ধরতেছে না, এরকম ব্যাপারটা। শুধুমাত্র যে ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিও আমার মনে হয় আমি খুব বেশি ইন্টারাপশন দেখি না, আমি দেখেছি শুধু ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রিক হয়ে গেছে কাজগুলো। এই যে এই দূরত্বটা হয়েছে এটা কমাতে হবে, কারণ কাজ আন্দোলন আমরা সবাই করেছি, সবাই একটা বিপ্লব নিয়ে এসেছি বা একটা ভালো ফল আমরা পেয়েছি। তো সবাই, এই যে ভাইয়া যেটা বললেন যে যখন আমাদেরকে কেউ কোয়েশ্চেন করছে যে তোমরা তো আন্দোলন করেছো, তো এখন কেন দেশের এই অবস্থা হচ্ছে, তখন কিন্তু আমাদের কাছে আসলে কোনো অ্যান্সার থাকে না। আমরা কি বলবো, আমরা তো জানি না যে কেন হচ্ছে বা আমরা ইনভলভডই না, কিন্তু তারা কিন্তু আমাদের থেকে এক্সপেক্ট করে যে আমরা কিছু একটা করব, কিন্তু সেই সুযোগটা আমরা পাচ্ছি না, সরিয়ে রাখা হচ্ছে আমাদের। আচ্ছা, তো আমি একটু জানতে চাইবো সাকিন শাবাব, তা হলো যে আপনাদের অভ্যন্তরীণ মানে শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটির কোনো অ্যালায়েন্স বা এই ধরনের কোনো কমিটি আসলে আছে কিনা, এবং থাকলে সেখানে আসলে কি কি কাজ করেন আপনারা বা কিভাবে আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা আপনারা সাজাচ্ছেন? অবশ্যই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির কমিটি তো আছে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির সবগুলো ইউনিভার্সিটি মিলে আমরা একসাথে একটা কমিটির মধ্যে, একটা অ্যালায়েন্সের মধ্যে আছি, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানার যেটাকে বলা হয়। ওই সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত আছে। আমরা এই সম্মিলিত প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে সব জায়গাতে আমরা নক করছি যে আপনারা আমাদেরকে ইনক্লুড করেন, এবং এখানে যারাই আছে এই ব্যানারগুলোতে সবাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ জায়গা থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলনের প্রতিনিধিত্ব করেছে। সো তাদেরকে বাদ দিয়ে আপনারা দেশ গঠনে কাজ করবেন, এটা তো আসলে ভালো দেখাচ্ছে না। এই যে উপদেষ্টা 2জন বা 3জন যতজনকে নেওয়া হচ্ছে বা সামনে হয়তো বা নেওয়া হবে বলে আমি শুনছি, আমি খালি শুনতেছি, আমি কিন্তু নেওয়ার মধ্যে ডিসিশন মেকিং আমি নেই, ডিসিশন মেকিংয়ে প্রাইভেট ইউনিভার্সিটির কেউই নেই। তো এই আমাদের থেকে সুন্দর একটা সুস্থ কমিটি আছে যারা আমাদের মতো করে কাজ করছি, কিন্তু আমাদেরকে কোনো জায়গায় ইনক্লুশন করাই হচ্ছে না, কোনো জায়গাতেই না। আচ্ছা, তাহলে এই ডিসিশন মেকারটা কারা? এই যে উপদেষ্টা বলছেন আপনি, যে আপনি শুনছেন বানাবে, ডিসিশন মেকার আপনি না, তাহলে ডিসিশন মেকার কারা? এই উপদেষ্টা বানানোর মতো ক্ষমতা আসলে কাদের হাতে আছে? এখন এই কোশ্চেনের অ্যান্সার আমার কাছেও নাই। কেন নাই? আমি যদি হাসনাতের কাছে জিজ্ঞেস করি, হাসনাত বলে আমিও জানি না, সার্জিসে বলে সার্জিস বলে ভাই বলতে পারতেছি না কীভাবে থেকে কীভাবে হয়ে গেছে, তাহলে বলবে এটাকে? আমি এখন ঢাকা ইউনিভার্সিটিকে বলতেছি, ঢাকা ইউনিভার্সিটি বলে আমি নিজেই জানি না, তাহলে করছেটা কারা? এই অ্যান্সার আসলে আমার কাছেও নেই। এখন কি আচ্ছা, যদি ঢাকা ইউনিভার্সিটি না জেনে থাকে এবং হলো যে আপনি যাদের নাম বললেন তারা যদি না জেনে থাকে, তাহলে জানে কে আসলে? আপনারা তো বলছেন ঢাকা ইউনিভার্সিটি আপনাদের ইনক্লুড করছে না, আর
এই বক্তব্যের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিও তো কোথাও না কোথাও ইনক্লুড না, যদি তারাও না জেনে থাকে তাহলে আসলে ইনক্লুড কারা এবং আসলে এই সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে? আপনি কি এই ব্যাপারে কিছু জানেন ফারজানা জাহারা, বা আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে ওরা যদি জেনেও থাকে ওরা আমাদের কাছে সেটা এক্সপ্রেস করতে চাচ্ছে না বা আমাদেরকে বলতে চাচ্ছে না বা জানাতে চাচ্ছে না। ওই যে একটা দূরত্ব তৈরি করতে চাচ্ছে বা করেছে, এই কারণে তারা আমাদের থেকে এই ইনফরমেশনগুলো সরিয়ে রাখতে চাচ্ছে বা তারা হয়তো আমাদেরকে ইনভলভ করতে চাচ্ছে না, দ্যাটস ওয়াই তারা ইনফরমেশনগুলো আমাদেরকে দিচ্ছে না। ইচ্ছাকৃত আমার কাছে মনে হয়। কিন্তু ইচ্ছাকৃত যদি হয়ে থাকে সাকিন শাবাব, এই যে হলো যে কিছুদিন আগে হলো যে আমরা দেখতে পেলাম যে 3 জন হলো যে নতুন উপদেষ্টা আসলে নিযুক্ত হয়েছেন, অ্যাপয়েন্ট করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে হাসাদ আব্দুল্লাহ বা ওনারা বলছিলেন যে তারা আসলে এটার বিরুদ্ধে, এই অ্যাপয়েন্টমেন্টের বিরুদ্ধে তারা। তাহলে মানে আপনাদের কি মনে হয় না যে সামহাও আসলে ওনারাও আসলে ইনক্লুডেড না, ওনারাও তো বিরোধিতা করছেন? এখন আপনার একটা জিনিস দেখতে হবে, ঢাকা ইউনিভার্সিটির সমন্বয় কিন্তু 1 2 3 না, এখানে একটা বিশাল বড় একটা ওদের একটা কমিটি আছে। এখন কে কোন জায়গা থেকে লিংক লবিং করে নিজেদের মতো করে কাজ করতেছে হয়তো ওরা নিজেরা বুঝতেছে না। কিন্তু আপু যেটা বললেন যে এটাও হতে পারে তারা জেনেও আমাদেরকে বলতেছে যে আমরা কিছু জানি না, আমাদেরকে একটা অন্ধকারের মধ্যে রাখার জন্য। যে জিনিসটার হওয়ার সম্ভাবনা আমি নিজেও অনেক দেখতেছি, কারণ আমি যখন জিজ্ঞাসা করতেছি ঠিক আছে আপনারা জানেন না তাহলে বলুন এটা অ্যাকচুয়ালি কারা করছে বা এই কাজটাতে যাচ্ছে কারা, তখনও তারা বলতেছে যে এই বিষয় নিয়ে আমরা এখন কিছুই বলতে পারতেছি না বা আমরা জানি না। তো বারবার যখন এই ধরনের আলাপ করা হচ্ছে যে আমরা নিজেরাও জানতেছি না, আমরা নিজেরাও বুঝতেছি না, আমরা এর বিপক্ষে আন্দোলন করব, কারণ আমাদের তো কোনো কথাই নেওয়া হয়নি, তো এখন আসলে আমি কোশ্চেনটা কাকে করব? ডক্টর ইউনূস স্যারকে? ওনাকে তো পাচ্ছি না। এই যে আপনি বললেন যে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এই মুহূর্তে হলো যে বৈষম্যের শিকার হচ্ছেন বলে আপনি দাবি করেছেন, তো এই মুহূর্তে হলো যে আমি আপনার একদম র ইমোশনটা জানতে চাচ্ছি, যে বৈষম্য, যে সমতার কথা বলতে গিয়ে, যে সমতার জন্য লড়তে গিয়ে আপনারা মাঠে গিয়েছেন, এই মুহূর্তে এসে যে আপনি বলছেন যে আপনার অনুভূতি হচ্ছে যে আপনি বৈষম্যের শিকার হচ্ছেন, আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন, এই র ইমোশনটা নিয়ে আমাকে একটু জানাবেন প্লিজ। মানে কি কি ফিল হচ্ছে ভেতর থেকে, মানে কি 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 করতে মন চাচ্ছে বা কি মনে হচ্ছে না যে আচ্ছা আমি এটা চাচ্ছি, এটা চাচ্ছি, এটা চাচ্ছি, ওভারঅল একটা ওভারভিউ চাচ্ছি আমি। একটা কথা আছে না, যার জন্য কোনটাম চুরি সেই বলে চোর, একটা কথা আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে আন্দোলন করলাম দেশের জন্য, দেশের মানুষের জন্য। এখন যদি দেশের জন্য যদি আমরা দেশ গঠনের কাজে নাই যেতে পারি তাহলে আমাদের আন্দোলন করে কি লাভ হলো? একটা ফ্যাসিস্টকে সরিয়ে আমাদের কি লাভটা হলো? আপনারা সব কিছুই করছেন, আমাদেরকে অ্যাটলিস্ট ডিসিশন মেকিংয়ে আমাদেরকে সাথে রাখেন, যোগ্যতার ভিত্তিতে আপনারা নিয়োগ করেন, যোগ্যতার ভিত্তিতে আপনারা যেখানে প্রয়োজন, দেশের প্রয়োজনে যেসব মন্ত্রণালয় বলেন বা যেসব আপনার অর্গানাইজেশনস আছে ওইখানে আপনারা সুন্দর মতো আমাদেরকে ইনক্লুড করেন যোগ্যতা অনুসারে। আমি বলতেছি না যাকে তাকে ধরে টরে এসে বসিয়ে দিবেন, যার যোগ্যতা যতটুকু তাকে ওখানে বসান, কিন্তু আমাদের সাথে কথা বলে আপনি বসান, আপনি আমাদেরকে আপনাদের ওই ডিসিশন মেকিংয়ে, পলিসি মেকিংয়ের প্লটটাতে আমাদেরকে রাখেন, সো দ্যাট আমরাও যেহেতু আমরা তো একটা স্টেক হোল্ডার, আমরাও তো হচ্ছে দেশের জন্য যুদ্ধ করেছি, এক কথা যুদ্ধই নেমে গিয়েছে। আমি যখন বাসা থেকে নামতাম আমি জানতাম যে আমি বাসায় ফেরত কি আসবো কি আসবো না আমি নিজে জানতাম না, আমার মা আমার জন্য টেনশন করতো, সবার সেম অবস্থা। তাহলে জীবন বাজি রেখে যারা এত কাজ করলো তাদের কথা আপনি কি একবারের জন্য মাথায় রাখছেন না? এবং আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে এই জায়গাটাতে, যেই মানুষগুলো আজকে শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের উপরে আপনারা পাড়া দিয়ে এই কাজগুলো করতেছেন, করার সময় একটু চিন্তা ভাবনা করে করা উচিত। তাদের অবদান সবচেয়ে বেশি এখানে, আমারও অবদান এত বেশি না, ওই আমার পাশে যিনি বসে আছেন ওনারাও, এবং আপনি যারা পলিসি মেকিং করতেছেন আপনাদেরও অবদান এত বেশি না। আপনারা শুধুমাত্র আন্দোলনের ডাক দিয়েছেন বা আন্দোলনটাকে সামনে নিয়ে গিয়েছেন, কিন্তু যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের সাথে আপনারা বেইমানি করে কোনোভাবে আপনারা কোনো কিছু করতে গেলে এই অবস্থাটাই হবে। যখন আপনারা তাদের সাথে বেইমানি করে আপনারা নিজেদের মতো করে একপাক্ষিক ডিসিশন নিচ্ছেন, একপক্ষিকভাবে সব করে যাচ্ছেন, এই জিনিসগুলো তো মানা যায় না। ঠিক আছে, আপনি বলতেছেন যে আমার কাছে যে আপনাদের ইন্টারন্যাশনাল প্রেশার আছে, এই প্রেশার আছে, সেই প্রেশার, তো সেই প্রেশারগুলো আমাদেরকেও দেন, আমরাও সেটা সলভে আমরা এগিয়ে আসি। আমার কথা একটাই। আচ্ছা ফারজানা জাহারা, আমি এই যে অনুভূতি জানতে চেয়েছি সাকিন শাবাবের কাছে, আমি আপনার কাছে একটু জানতে চাইবো। আমার কাছে মনে হয় যে অনুভূতি ওই যে বৈষম্যের শিকার হচ্ছে, এটাই হচ্ছে ভাইয়া যেটা বললেন যে আমরা আরেকজনের রক্তের উপর দাঁড়িয়ে আছি, এখন ওনাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গায়। এখনও তো সিচুয়েশন আরও অনেক খারাপ হতে পারতো, কিন্তু তারা তাদের লাইফ দিয়েছে বলে, তারা তাদের লাইফ স্যাক্রিফাইস করেছে বলে আজকে আমরা এখনও একটা অ্যাটলিস্ট সুস্থ, সেই রকম যন্ত্রণার মধ্যে এখন আমরা নাই, যে রাতগুলো আমরা পার করে আসছি এরকম হয়তো নাই। কিন্তু এই যে এক জায়গা থেকে ডিসিশন আসছে, এখন আমরা কিন্তু একজন বা দুইজন কিন্তু লাইফ দেয় না, বা একজন দুইজন কিন্তু আন্দোলন করে না, এই জায়গায় আসতে অনেকজন স্যাক্রিফাইস করেছে। বলা যায় যে হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় ছিল, আমি নিজেও এরকম যে
বাসায় যেতে পারি নাই, আমরা সেফ ছিলাম না, বা আমাদের কোনো লাইফের কোনো একটা থাকে না যে আজকে আমি ফিরবো কি না, এটার কোনো গ্যারান্টি আমাদের ছিল না। তো এখান থেকে যখন আমরা এখন একটা জায়গায়, একটা স্টেবল জায়গায় আসার চেষ্টা করছি, এখন যদি এসে দেখি যে এত কিছু আন্দোলন করার পর, এত স্যাক্রিফাইস করার পর যখন দেখছি যে এখন মানুষ আরও হতাশ হয়ে যাচ্ছে যে কি করলো, এখন আরও মনে হচ্ছে যে সিচুয়েশন খারাপ, অনেকেই এরকম কমেন্ট করে যে এখন আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে যেন আমরা না যাই। আসলে এইটাই হচ্ছে কষ্ট, যে এত কিছু করার পরে যখন ফলাফলটা এরকম আসছে যে মানুষ এখন আরও বিরক্ত হয়ে যাচ্ছে যে কি করলা তোমরা। এই যে সবার ডিসিশনের একটা প্রায়োরিটি দেই, মতামত নেই একটা কিছু করার আগে। আমরা বলছি না যে আমাদেরকে ক্ষমতায় বসান, এটা আমরা বলছি না। একটা ডিসিশন নেওয়ার আগে সবাই যেহেতু কন্ট্রিবিউট করেছে, ডিসিশনেও সবাই সমপরিমাণ কন্ট্রিবিউশন থাকা উচিত, আমার কাছে এটা মনে হয়। এতক্ষণ ধরে শুনতে পেলাম যে আসলে আপনাদের অনেক না হলেও কিছু চাওয়া আছে আসলে কেন্দ্রীয় সমন্বয়ক বা হলো যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমন্বয়ক আছে তাদের প্রতি, এবং হলো যে রাষ্ট্রের হলো এখন যারা গুরুত্বপূর্ণ পদে আছে তাদের প্রতিও। তো এগুলোকে আমরা দাবি বলতেই পারি। এই দাবি আদায়ে কিন্তু আপনারা হলেন যে কয়েকদিন আগে হলো একটি সংবাদ সম্মেলন করেছেন। আমি একটু ছোট করে জানতে চাইবো যে সংবাদ সম্মেলনে আপনাদের দাবিগুলো কি কি ছিল? আচ্ছা, সংবাদ সম্মেলনে আমাদের মোট 12টি দফা দিয়েছিলাম। এই 12টি দফার মধ্যে হচ্ছে কয়েকটা দফা আমি একটু বলি। এই আপনাদের যে উপদেষ্টা যারা নিয়োগ হয়েছেন, যে রিসেন্টলি যারা নিয়োগ হয়েছেন, ওদেরকে যে মোস্তফা সরোয়ার ফারুকী এবং আরেকজন যিনি আছেন ওনাদেরকে বরখাস্ত করার জন্য আমরা একটা দাবি তুলেছি। কারণ আমরা জানতে পেরেছি যে ওনারা হচ্ছে আওয়ামী লীগের দোসর ছিলেন একটা সময়, আওয়ামী লীগের সাথে তাদের সম্পৃক্ততা ছিল। এখন তারপরও কেন ওনাদেরকে রাখা হয়েছে এটার অ্যান্সার এখন আমরা পাইনি। দ্বিতীয়ত, আমরা একটা কমিটি গঠন করতে বলেছি, যে কমিটির মাধ্যমে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় সকলে ওই প্রাইভেট ঢাকা ইউনিভার্সিটির সাথে আমরা একটা সুন্দরভাবে যোগাযোগ একটা ব্যবস্থা করতে পারবো, যেন হচ্ছে আমরা সব কিছু জানতে পারি যে কী হচ্ছে না হচ্ছে, এবং পলিসি মেকিংয়ের জায়গাটা যেন আমাদেরকে রাখা হয়। তো এই দুটো ছিল মুখ্যম দাবি। এবং সবচেয়ে বেশি আরেকটা ইম্পর্টেন্ট দাবি সেটা ছিল যে আমাদের শহীদ যারা ছিলেন, শহীদদের প্রতি কিন্তু এখনও কিন্তু আপনারা ঠিকমতো কিন্তু ওনারা কাজ করতে পারছে না। যেমন আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট আছে হাসিবুল জিসান নামে, ওনার চোখে গুলি খেয়েছে, চোখে এখন দেখতে পাচ্ছে না। তো জুলাই ফাউন্ডেশন থেকেও তাকে এখন পর্যন্ত এরকমভাবে রিচ করা হচ্ছে না, তার নাম শুধুমাত্র এন্ট্রি করে রাখা হয়েছে। কেন? আপনাদের সর্বপ্রথম কাজ তো হবে হচ্ছে আহতদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করা, পুনর্বাসন সেবা নিশ্চিত করা। আমাদের মেইন দাবিগুলোর মধ্যে এই তিনটা দাবি ছিল মূলত মুখ্যম। এবং আরেকটা দাবি ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের আজকে কথা হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অন্তর্ভুক্তি রাষ্ট্র গঠনে সেটা নিশ্চিত করতে হবে। এইগুলোই ছিল আমাদের মূল দাবিগুলো। এছাড়াও আমাদের আরও বেশ কিছু দাবি ছিল, ওই দাবিগুলো আমরা যথাসম্ভব উপস্থাপন করার চেষ্টা করছি। স্যার, একটা বিষয় কি, এই যে দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন এগুলোতে আমরা যাচ্ছি না, আমরা একটা প্রসেস মেনটেন করতেছি, প্রসেস ওয়াইজ আমরা ইনশাল্লাহ সামনে আগাবো। আমি সেই প্রসেসের ব্যাপারে একটু জানতে চাইবো সাকিন শাবাব এবং ফারজানা জাহারা। তাহলে যে ধরেন আপনারাই বললেন যে আপনারা আসলে বারবার দরজা নক করে যাচ্ছেন, ওই দিক থেকে কোনো কোঅপারেশন আপনারা পাচ্ছেন না। তো এই সহযোগিতা যদি না পান এবং আপনারা বলছেন আপনারা জোরপূর্বক মানে যেটাকে আন্দোলনেও আপনি যাবেন না আসলে, তাহলে আপনাদের পরিকল্পনা কি? আপনারা এই দাবিগুলো কিভাবে আদায় করবেন এবং কিভাবে এই দূরত্ব আসলে কম করে নিয়ে আসবেন আর কি, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং হলো যে সহযোগিতামূলক আচরণ করে আপনারা দেশ গঠনে অংশগ্রহণ করবেন? আমরা তো বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য আমরা তো বন্ধু হিসাবে হাত তো বাড়িয়ে রাখছি ঢাকা ইউনিভার্সিটির কাছে। ওরা যদি হাত আমাদের সাথে না মিলায় তখন তো আমাদের কিছু করার নেই ওখানে। সেক্ষেত্রে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া যাবে সেটা সকল ইউনিভার্সিটি সবার সাথে বসে আমরা ডিসিশন হয়তো বা নিব। তখন ওই যে একটা কথা আছে না, দেয়ালে পিঠ থেকে গেলে আপনি যে কোনো কিছু করতে পারবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি, এখনও ওই নক করেই যাচ্ছি, এবং সেই নকটা যতক্ষণ পর্যন্ত না আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে চলে যাবে আমরা নক করতে থাকবো। কারণ আমরা চাবো যে সকলের স্টেক সমানভাবে যেন নিশ্চিত করা। শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় বললে হবে না, এখানে আপনার মাদ্রাসাদেরও স্টেক আছে, এখানে 7 কলেজেরও স্টেক আছে, এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিরও স্টেক আছে। সকলের স্টেক সমানভাবে নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। আমি যেটা জানতে চাচ্ছিলাম ফারজানা জাহারা, ধরেন উনি বললেন যে পরবর্তীতে আলোচনা করে আসলে জানাবে পরবর্তী কার্যক্রম কি হতে পারে, কিন্তু যদি আমরা আলোচনার বাইরে গিয়ে এখানে বসেই ভাবি যে আমরা আন্দোলন ছাড়ার কি করতে পারি যাতে হলো যে এই দূরত্বটা কমে আসে এবং আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই ধরনের কি হতে পারে বলেন তো? ওই যে যোগাযোগের একটা মাধ্যম, যে বারবার নক করতে হবে। আমরা কেউই চাই না যে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাক আবার, বা আমরা কোনো আবার আন্দোলনে নেমে যাই, মানুষের ভোগান্তির শিকার হোক, এরকম আমরা কখনোই চাই না। তো আমরা চেষ্টা করব যে যোগাযোগ করে যাচ্ছি, আরও চেষ্টা করে যাব।
এরপরও যদি না হয় আমার কাছে মনে হয় যে ওই যে যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আসলে আর কিছু করার থাকে না আসলে। এটা এখন আমি একা একটা ডিসিশন দিতে পারি না যে আমি এই করে ফেলবো ওই করে ফেলবো, আমাকে সবাইকে নিয়ে একটা ডিসিশন, এখানে তো শুধু আমি একা না, যেটা বললাম যে আমরা বৈষম্য বিরোধী কাজ করতে চাচ্ছি, এখানে আমি একা একটা ডিসিশন দিতে পারি না যে আমি এটা করে ফেলবো বা ওইটা করে ফেলবো। ছাত্ররা সম্মিলিত একটা হলো যে সিদ্ধান্ত নেবেন সবাই মিলে। আপনাদেরকে অনেক ধন্যবাদ ফারজানা জাহারা এবং সাকিন শাবাব। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম ফারজানা জাহারা এবং সাকিন শাবাবের বক্তব্য। তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে এবং করার পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে হচ্ছে বৈষম্য। এই বৈষম্যের শেষ কোথায় হবে এবং কিভাবে তারা তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে কাছাকাছিভাবে দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে, সেসব নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নুসরাত জাহান জেরি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো